স্বাভাবিক আর কি। আমার পরিচয় নতুন করে তো আপাতত আর কিছু দেবার নেই। এর আগে তোমরা ফিজিক্যাল ওয়েদারিং এর ভিডিও তোমাদের অনেকের কাছেই পৌঁছেছে। আমার পড়ানো যদি ভালো লেগে থাকে, বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দীক্ষা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি প্রেস করে দিও। তো যাই হোক, আজকে আমি যেটি নিয়ে এই ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো কেমিক্যাল ওয়েদারিং। এর আগের দিন তোমাদের ফিজিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার সম্পর্কে সবকিছুই আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। রাসায়নিক আবহবিকার সাধারণত সেই সমস্ত জায়গাগুলিতে দেখা যায় যে সমস্ত জায়গাগুলিতে তোমার জল হিসেবে থাকে। কারণ আমরা তো সবাই জানি যে জলের তিনটি অবস্থা রয়েছে। একটা জল লিকুইড অবস্থায় থাকে বা যেটাকে আমরা তরল অবস্থায় বলে থাকি, একটা জল কঠিন অবস্থায় থাকে যেটিকে আমরা বরফ বলি, এবং আরেকটিতে জল গ্যাসীয় অবস্থায় থাকে। তো এই তিনটি অবস্থাতে থাকার মধ্যেই অনেক ধরনের রাসায়নিক পরিবর্তন হয়। তো আজকে জলের রাসায়নিক পরিবর্তনের সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসগুলোই আমি তোমাদেরকে বোঝাবো। এর আগের দিন ওয়েদারিং বা আবহবিকার বোঝাবার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়েদারিং এমন একটা জিনিস, বা বলা যেতে পারে ওয়েদারিং এমন এক ধরনের প্রসেসেস, যে প্রসেসটার সঙ্গে একটা জিনিস হলো যে এর কেমিক্যাল রিঅ্যাক্টর হিসেবে যখন, মানে ওয়েদারিংয়ে তো তিনটে পার্ট, একটা জৈবিক ওয়েদারিং যেগুলো প্রাণী বা উদ্ভিদের দ্বারা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং বা প্রাকৃতিক ওয়েদারিং যেটাকে আমরা বলে থাকি, প্রাকৃতিক আবহবিকার যেটাকে বলে থাকি। সেখানে প্রাকৃতিক প্রসেসেস হয়, অর্থাৎ প্রাকৃতিক প্রসেসের ক্ষেত্রে যে কোনো জিনিস চূর্ণীভূত হয়ে বা বিচূর্ণীভূত হয়ে আবহাওয়ার দ্বারা ডেফিনেটলি সেটা কি হয়, তার সাইজটা ছোট হয়ে যায়। কিন্তু এখানে তার কোনো কেমিক্যাল চেঞ্জেস হয় না। আজকে যে জায়গাটাতে তোমাদেরকে বোঝানো হবে সেটা হলো রাসায়নিক আবহবিকার। অর্থাৎ রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হলো যে কোনো জিনিসের রাসায়নিক পরিবর্তন হয়। অর্থাৎ সেই পদার্থটি যে ধরনের মিনারেল দিয়ে তৈরি বা খনিজগুলো দিয়ে তৈরি, সেই খনিজগুলি আবহাওয়ার বিভিন্ন উপাদানের সঙ্গে নিশ্চয়ই রিঅ্যাক্ট করে বা রেসপন্স করে। তাহলে এই যে রিঅ্যাক্ট করে বা রেসপন্স করে, এর ফলে আলটিমেটলি কি হয়, এরা যে খনিজগুলি রয়েছে এটা কি হবে, এর সঙ্গে কেমিক্যালি জল যুক্ত হলে নয় সে জিনিসটি ভঙ্গুর হয়ে উঠবে, নয় আপগ্রেডেড কিছু তৈরি হবে। তো যেহেতু আমরা এখানে ওয়েদারিং জিনিসটা পড়ছি, অর্থাৎ আবহবিকার জিনিসটা আমি যেহেতু এখানে পড়ছি, সেহেতু সেখানে কোনো জিনিস নতুন করে আপগ্রেডেড হবে এটা ভাবা তো খুব বাতুলতা। তার কারণ ওয়েদারিং বা আবহবিকার কথাটার মধ্যে আমি তোমাদের আগের ভিডিওতে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়েছি যে ওয়েদারিং বলো, ক্ষয়ীভবন বলো বা নগ্নিভবন বলো, সবকটাই বিভিন্ন ধরনের ক্ষয়ের প্রসেস। এবং ওয়েদারিং তার মধ্যে কি হয়, ওয়েদারিং যখন হয় তখন যে কোনো একটা জিনিস, যে কোনো ভূপ্রকৃতি, যে কোনো শিলা ক্ষয়যুক্ত হয়ে সেটা যে জায়গায় ক্ষয় হলো সেই জায়গাতেই থাকে। এবং এটা যখন ক্ষয়ীভবন হবে তখন কি হবে, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত যাই হোক না কেন, তার দ্বারা সেই সমস্ত এজেন্টগুলির দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পৌঁছবে। এবার পৌঁছানোর রাস্তার প্রসেসের মধ্যে তো অনেক কিছু আপ ডাউনস আছেই, এবং এই পৌঁছলে সেই জায়গাতে গিয়ে যখন ডিপোজিট হবে সেইটিকে আমরা তখন বলবো নগ্নিভবন। কেমিক্যাল ওয়েদারিং পৃথিবীর মধ্যে সেই সমস্ত জায়গাগুলো দেখতে পাওয়া যায়। যেমন ধরো, আমরা যদি আমাদের গোলীয়ভাবে অভিগতগুলো পৃথিবী আমরা তো সবাই জানি, যেটা নিরক্ষীয় অংশটা অনেকটা বড় আর উপর দিকের অংশটা কিছুটা চাপা। তো এই নিরক্ষীয় অংশে, অর্থাৎ 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে, বা রাফলি আমরা যদি বলি 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে, যে জায়গাটার মধ্যে আপাতভাবে সূর্যের বার্ষিক গতি আমরা খেয়াল করি, বা যে টাইম জোনটার মধ্যে আমাদের সূর্য বা সিজনাল সমস্ত কিছু জিনিসের চেঞ্জেস হয়ে থাকে, সেই জায়গাটাতে জেনারেলি দেখা যায় জল কিন্তু সাধারণত জল অবস্থায় থাকে।
এখানে বৃষ্টিও বেশি হয়। বৃষ্টি বেশি হওয়ারও কতগুলো কারণ আছে, সেটা আমরা যখন আবহাওয়া, জলবায়ু, মৌসুমি বায়ু এই সমস্ত নিয়ে পড়ব, তো তখন সেদিনকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব এবং এই সংক্রান্ত একটি নতুন ভিডিও আনবার চেষ্টা করব। রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে দেখা যায় যে রাসায়নিক আবহবিকারে বেশ কয়েকটি প্রসেস রয়েছে। এই প্রসেসগুলোর মধ্যে সাধারণ অবস্থায় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে যেমন হচ্ছে জারণ। জারণ যে জিনিসটা, জারণকে আমরা বলে থাকি অক্সিডেশন। এই অক্সিডেশনে কি হয়, লোহা এই ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়। এবার জারণ জিনিসটার ফলে তোমরা লোহাতে মরিচা পড়তে তো সবাই দেখেছো, যে যখনই কোনো লোহার কোনো বস্তুর ভেতরে মরিচা পড়ে তখন একটা হলুদ ধরনের জিনিসের আস্তরণ তার উপরে দেখতে পাওয়া যায়। এবং সেই লোহার রডটির ওজন যদি তুমি আগে করে রাখো এবং তার ওজন যদি পাওয়া যায় 7 কেজি, এবং দেখা গেল যে সেটাকে তুমি বারান্দায় ফেলে রেখেছিলে, সেখানে বর্ষাকালে জলের ছিটা এসেছে বা বৃষ্টির ছিটা এসেছে, আর্দ্রতা এসে যুক্ত হয়েছে, তো বাতাসের মধ্যে তো অক্সিজেন রয়েছেই, সুতরাং সেগুলো কি হয় এর সঙ্গে যুক্ত হয়। জারণ জিনিসের সঙ্গে কেবলমাত্র কিন্তু অক্সিজেন না, তার সঙ্গে কিন্তু জল যদি না থাকে জারণ কিন্তু কমপ্লিট হবে না। জারণকেই আমরা কিন্তু ইংলিশে বলে থাকি অক্সিডেশন। এখানে কি হয়, যেমন পাইরক্সিন, অ্যাম্ফিবল, অলিভিন, আয়রন বা লোহা এই সমস্ত ধরনের জিনিসগুলোর ক্ষেত্রেই সাধারণত এই ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। তো এইখানে অ্যাকচুয়ালি কি হয়, জারণ যখন হয় তোমরা যদি ওজন করে দেখো যে আগে ওই লোহার রডটির ওজন 5 কেজি, তো 2 মাস পরে ওই লোহার রডটির ওজন দেখা গেল যে বেড়ে গিয়েছে। এইবার এটা আদৌ বেড়েছে না কমেছে, ওর ওপরে যে হলুদ রঙের আস্তরণ যুক্ত একটা জিনিস আমরা দেখতে পাই, সেটাকে যদি কোনো রকমভাবে ক্লিয়ার করে দেওয়া যায় এবং তারপরে যদি লোহার রডটার ওজন নেওয়া যায়, দেখা যাবে 5 কেজি কোথায়, সেই রডটার ওজন হয়তো 3.5 কেজি হয়ে গেছে। তাহলে যে যৌগটা অক্সিজেন বা তার সাথে যুক্ত তোমার জলের ফলে লোহার সঙ্গে রিয়্যাক্ট করে তৈরি হয়েছে, সেই মরিচা বস্তুটা কিন্তু উচ্চতর মানের লোহাকে রাসায়নিক আবহবিকারের সাহায্যে ভঙ্গুর লোহাতে পরিণত করলো। যে লোহায় মরিচা পড়ে যায়, সুতরাং সেই লোহা বেশি দিন ভালোভাবে চলতে কখনোই পারে না। তো এখানে কি হয়, এখানে কেমিক্যাল কিছু রিয়াকশন রয়েছে। কেমিক্যাল রিয়াকশনগুলো মুখে তোমাদেরকে বললে তো চট করে তোমরা বুঝবে না, তো সেগুলো আমি আমার ভিডিও শেষে বা পরে এই জিনিসগুলিকে তোমাদেরকে সুন্দরভাবে সংযোজিত করে দিয়ে দেব, যা থেকে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এছাড়াও দেখবে আমার ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, কারো যদি এই প্রসঙ্গে কিছু বুঝতে অসুবিধা হয় বা জানবার ইচ্ছা থেকে থাকে, ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে ফোন করতে পারো। তো এরপরে হচ্ছে অঙ্গার যোজন বা কার্বনেশন। অঙ্গার যোজন, অঙ্গার কথাটা তো কার্বনের সঙ্গে যুক্ত। অঙ্গার যোজন জিনিসে কি হয়, বিভিন্ন খনিজের সঙ্গে বায়ুর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার দ্বারা শিলার যে আবহবিকার দেখতে পাওয়া যায় তাকে আমরা বলে থাকি কি অঙ্গার যোজন। তো বায়ুর ভেতরে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন আরও নানা রকম নাইট্রোজেন, এই সমস্ত গ্যাস যে আছে এটা তোমরা ভালোভাবেই জানি, কারণ এই জানার প্রক্রিয়াটা আমাদের ছোট থেকে বায়ুমণ্ডল থেকে পড়তে তো আমাদেরকে হয়েছেই। সুতরাং যখন বৃষ্টির জল বায়ুর মধ্যে দিয়ে নিচে এসে পড়ে তখন কিন্তু তার সঙ্গে অঙ্গার বা কার্বন যুক্ত হয়। অঙ্গার বা কার্বন যখন যুক্ত হয় তখন লাইমস্টোন, ডোলোমাইট, মার্বেল এই সমস্ত যে সমস্ত পাথরগুলি বা যে সমস্ত শিলাগুলি অঙ্গারের সঙ্গে তাড়াতাড়ি সংযুক্তি ঘটলে তারা আরও নিম্নমানের ভঙ্গুর অবস্থায় পৌঁছায়, তাদের ক্ষেত্রে কি হবে, অঙ্গার যোজন হবে। যেমন কার্বনিক অ্যাসিড জলের মধ্যে, বায়ুর মধ্যে যে বৃষ্টির জলটা যখন আসে তখন কি হয়, মৃদু একটি অ্যাসিড তৈরি করে যাকে আমরা বলে থাকি H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর, ডলোমাইট, বিভিন্ন ধরনের শিলাযুক্ত অঞ্চলের ওপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন ক্যালসিয়াম কার্বনেটটা
কি হয়, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে জলের সঙ্গে এই যে কার্বনিক অ্যাসিডটা তৈরি করে, সেটা এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি দেখতে পাওয়া যায় যে সেটা ক্যালসিয়াম বাইকার্বনেট পরিণত করে। শিলার মধ্যবর্তী আরও কতগুলো জিনিস রয়েছে, যেমন এরপরে আমরা কেমিক্যাল ওয়েদারিংয়ের যে জিনিসটা সম্পর্কে পড়ব সেটাকে বলা হয় জলযোজন বা হাইড্রেশন। শিলা মধ্যবর্তী কোনো খনিজের সঙ্গে বিশুদ্ধ জল যখন যুক্ত হয়, অর্থাৎ জলের সঙ্গে তখন অন্য কিছু আর যুক্ত রয়েছে কিনা সেইটা এইখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে না। অর্থাৎ জল যে অবস্থাতেই হয়ে থাকুক না কেন, সেটা ক্ষারীয় হতে পারে, অম্ল হতে পারে, জলের সাধারণ অবস্থাতে জল যেভাবে থাকে, রাসায়নিক আবহবিকারের ফলে সেখানে দেখতে পাওয়া যায় শিলার গুণগত মানের কিছু অবনতি ঘটে। এবং সেখানে কি হয়, যদি সেখানে হেমাটাইট যদিও লোহা থেকে থাকে তার সাথে যদি জল যুক্ত হয়, তাহলে সেটা আলটিমেটলি লিমোনাইটে পরিণত হবে। এবং একটু আগেই তোমাদেরকে বলেছি এই সংযুক্তিকরণের বিক্রিয়া আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব। এবং তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে পর্যায়েরই ছেলে মেয়ে হও না কেন, অনেকের মধ্যেই তোমাদের এটা একটা ধারণা রয়েছে যে আমরা তো ডাইরেক্ট বিজ্ঞান সংযুক্ত কোনো শাখার সঙ্গে যুক্ত নই, কিন্তু এটা তোমাদের খুব ভুল ধারণা। কারণ ভূগোল ছাড়া, ছাড়া জীবনে পৃথিবীতে কোনো জিনিসেরই তো কোনো মূল্য নেই। তো প্রথম তো পৃথিবী, তারপরে জীব, তারপরে নয় তার পরবর্তী অন্যান্য সব জিনিসকে গোল গোল করে ভেবো। তো ভূগোল জিনিসটা তো মাদার অফ অল সায়েন্স। মাদার অফ অল সায়েন্স এই কারণেই বলা হয়, তার কারণ এটি প্রায় সব ধরনের সাবজেক্টের সঙ্গেই কিছু না কিছুভাবে সংযুক্ত। তো আমরা যদি দেখে থাকি যে আয়রনের ক্ষেত্রে হেমাটাইট যদি হয়, তাহলে হেমাটাইটের ক্ষেত্রে যদি এর সঙ্গে জল যুক্ত হয় তাহলে কিন্তু নিম্নমানের লোহা বা লিমোনাইটে পরিণত হবে। এরপরে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, যাকে আমরা বলে থাকি হাইড্রোলিসিস। আর্দ্র বিশ্লেষণ শিলার মধ্যবর্তী জলের অণুর সঙ্গে বিয়োজন যে বিক্রিয়াটা হয় তাকে আমরা বলে থাকি হাইড্রোলিসিস। এবং আবহবিকারের ফলে H+OH, মানে আমরা যদি জলকে কখনো ইলেকট্রিফাইড করি, তাকে যদি বিশ্লেষণ করি, তাহলে H+ আর OH- এই দুটি অংশে এটি ভেঙে যাবে। সেক্ষেত্রে ফেলসপার, অভ্র এই ধরনের জিনিসের সঙ্গে যখন H+ বা OH- এই অংশগুলি আলাদা আলাদাভাবে যুক্ত হয়ে থাকে, তখন দেখা যায় যেমন ধরো অর্থোক্লেজ ফেলসপার হাইড্রক্সিলের সঙ্গে যুক্ত হয়, তখন অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড তৈরি করে এবং তার সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। তো এটি সাধারণ অবস্থায় যে ধরনের জায়গায় ছিল, তার মান বা গুণগত বৈশিষ্ট্য যা ছিল, যখন এটি হাইড্রক্সিল অণুতে পরিণত হয় এবং যখন এটা দেখতে পাওয়া যায় হাইড্রক্সিলের সঙ্গে যুক্ত হয়ে সিলিসিক অ্যাসিড বা পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি করছে, তখন কিন্তু অটোমেটিকলি এর মান অনেক নেমে যায় এবং এটি খুব তাড়াতাড়ি আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ভঙ্গুর হয়ে যায়। শেষে রয়েছে যে জিনিসটা, সেটি ছোটর মধ্যে বোঝানোর জন্য আমি বলে দিই সলিউশন যে জিনিসটা, যেমন ধরো সৈন্ধব লবণ। অনেকেই তোমরা সনাতনী ধর্মের সঙ্গে যারা যুক্ত, তারা তাদের বাড়িতে মা, মাসি, কাকিমা, জেঠিমাদের উপোস করবার সময় সৈন্ধব লবণ খেতে দেখেছো। জিপসাম এই ধরনের জিনিস যেগুলি রয়েছে, এগুলো সম্পূর্ণরূপে জলের সঙ্গে ডাইরেক্টলি গুলে যায়। যেমন চিনিকে গুলে যায়, ঠিক এক্স্যাক্টলি এগুলোও গুলে যায়। তো গুলে গেলে তো সেটা সলিউশনের মধ্যে ঢুকে গেল, তো অটোমেটিকলি তখন তার সাথে প্রবাহিত হয়েই বেরিয়ে যায়। এবং বৃষ্টির জলের সঙ্গে এমন অনেক ধরনের শিলা রয়েছে যা ডাইরেক্টলি জলের সঙ্গে গুলে যায় এবং গুলে যাবার ফলে কিন্তু সেগুলি দ্রবীভূত হয়েই বেরিয়ে যায়। তো এই হলো তোমাদের টোটাল রাসায়নিক আবহবিকার। তো রাসায়নিক আবহবিকারের সঙ্গে বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠনও রয়েছে। প্রাকৃতিক আবহবিকারের সঙ্গেও বিভিন্ন ধরনের আবহবিকার যুক্ত বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে। তো সেটা একটু উচ্চ পর্যায়ে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মানুষের জন্য সব ক্ষেত্রে বা ছেলে মেয়েদের জন্য সব ক্ষেত্রে সেটি লাগে না। তবে একটি কথা অ্যাজ আ টিচার আমি তোমাদেরকে বলতে পারি,
ভূগোল এমন একটি সাবজেক্ট যেখানে তোমাকে আঁকা ছাড়া তুমি কখনোই কোনোভাবে এগোতে পারবে না। একটা জিনিসকে এক্সপ্লেন করে লিখতে গেলে যতক্ষণ টাইম লাগবে, সেই জিনিসটি যদি তুমি সেখানে এঁকে দাও, আঁকার মধ্যে দিয়ে বুঝিয়ে যদি ছোট করে লিখে দাও, অনেক ভালো নম্বর উঠবে এবং অনেক তাড়াতাড়ি সেই জিনিসটি বুঝিয়েও দেওয়া যাবে। এবং এককালে হয়তো এটাকে হিউম্যানিটি স্ট্রিমের মধ্যে রাখা হয় এবং আজও আমাদের দেশে বেশ কিছু রাজ্যে এটাকে হিউম্যানিটি স্ট্রিমের মধ্যে রাখা হলেও তোমরা হয়তো অনেকেই জানো না, ম্যাথস, স্ট্যাটিস্টিক, ইকোনমিক্স, জিওগ্রাফি, এই কতগুলি সাবজেক্ট রয়েছে যেগুলো সায়েন্স, আর্টস, কমার্স প্রায় সব কিছুর সঙ্গেই যুক্ত এবং সব কিছুর সঙ্গেই পড়া যায়। এবং ভূগোল কিন্তু বিজ্ঞানের একটি বড় জায়গা। তো যাই হোক, আজকে আমি আমার কথা এখানেই শেষ করলাম, রাসায়নিক আবহবিকারের তোমাদের পদ্ধতিগুলিকে এক্সপ্লেন করে। পরবর্তীতে তোমাদের রাসায়নিক আবহবিকারের বিভিন্ন ল্যান্ডফর্ম সংযুক্তিকরণ, বিভিন্ন ধরনের জিনিসগুলি কোথায় ভূমিরূপে কিভাবে গড়ে ওঠে সেটি সম্পর্কে জানাবো। আর অনার্স গ্র্যাজুয়েশনের ছেলেমেয়েরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে সেটার সাথে তোমাদেরকে বুঝিয়ে দেবার জন্য, মানে অনেকেরই জিওগ্রাফিক্যাল থট বা প্রাকৃতিক প্রসেসের কিছু জিনিস সম্পর্কে নানা রকম প্রবলেম হয়েছে, তো সেই জায়গাগুলি আমি যাতে বুঝিয়ে দিই। তো পরবর্তীতে আমি সেই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আজকে এইটুকুই।